আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর বনি আমিএস কলেজ, চট্টগ্রাম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আজ তোমাদের জন্য ব্যবসায় ও বাণিজ্যিক আইন এই বিষয়টি নিয়ে এসেছি। এটি ডিগ্রি দ্বিতীয় বর্ষ, ব্যবস্থাপনা সম্মান দ্বিতীয় বর্ষ এবং হিসাব বিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। ব্যবসায় ও বাণিজ্যিক আইনের আজকে এটি দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসটি তোমরা উক্ত চ্যানেলে পেয়ে যাবা। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের বইয়ের বা যেটা বললো সিলেবাসে দ্বিতীয় অধ্যায় প্রস্তাব ও স্বীকৃতি। আজকে আমরা শুধু প্রস্তাবের অংশটুকু নিয়ে আলোচনা করব। প্রস্তাব কি, প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী, কে প্রস্তাব দিতে পারে এবং প্রস্তাব প্রত্যাহার। প্রথমে আসো প্রস্তাব। এখানে আইনগত যে সংজ্ঞাটা দেওয়া আছে যে বাংলাদেশে বলবৎ 1872 সালের চুক্তি আইনের 2 ক ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি পাওয়ার উদ্দেশ্যে কিছু করা বা করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন প্রথম ব্যক্তি শেষের ব্যক্তির নিকট একটি প্রস্তাব করেছে বলে ধরা হয়। সাধারণত চুক্তিবদ্ধ হওয়ার উদ্দেশ্যে এক পক্ষ অপর পক্ষকে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করাকে প্রস্তাব বলে। এক পক্ষ অপর পক্ষকে কোনো প্রস্তাব দিলে এবং অপর পক্ষ সেই প্রস্তাবের স্বীকৃতি দিলে সম্মতির সৃষ্টি হয়। ঠিক সেরকম চুক্তি আইনে 2 খ ধারায় বলা হয়েছে, প্রস্তাব যার কাছে উপস্থাপিত হয় সে যদি প্রস্তাবের স্বীকৃতি জ্ঞাপন করে তাহলে এই প্রস্তাব স্বীকৃত হলো বলে ধরা হয়। প্রস্তাব গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলে। এছাড়াও চুক্তি আইনের 2 গ ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি প্রস্তাব উত্থাপন করে তাকে প্রতিশ্রুতির দাতা এবং যিনি এই প্রস্তাবের স্বীকৃতি দেন তাকে প্রতিশ্রুতি গ্রহীতা বলা হয়। তাই আমরা বলতে পারি, আইনসম্মতভাবে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে তার ইচ্ছা প্রকাশ করে তাকে প্রস্তাব বলে। শিক্ষার্থীরা সবসময় খেয়াল রাখবা, আমাদের এই সংজ্ঞাগুলো অবশ্যই আইনের ধারা অনুযায়ী হতে হবে। আমরা এটা ব্যাখ্যা করার সময় নিজেদের মতো যেভাবে বুঝেছি সেটা লিখবো, কিন্তু যখন এটি সংজ্ঞাটা জানতে চাইবে কিংবা এটা কি প্রস্তাব কি জানতে, আমাকে অবশ্যই ধারাটা উল্লেখ করতে হবে। এখানে ঘাবড়ানোর কিছু নেই। যদি প্রতিদিন অল্প অল্প করে পড়ো তাহলে সবগুলো ধারায় মুখস্থ হয়ে যাবে। এই জন্যই আজকে একটি অধ্যায়কে আমি ভেঙে যা শুধুমাত্র প্রস্তাব নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী বা যেটাকে অনেকে বইয়ে দেখবা প্রস্তাব সম্পর্কিত আইনের ধারাগুলো কি, এটি সাধারণত তোমাদের ডিগ্রি পর্যায়ে হোক অনার্স পর্যায়ে হোক তোমাদের প্রস্তাব কি, প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী কি, একটি 10 নম্বর মানে প্রশ্ন হয়। তাহলে প্রস্তাব আইনসম্মতভাবে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে তার ইচ্ছা প্রকাশ করে তাকে প্রস্তাব বলে। প্রস্তাব গ্রহীতার কাছে প্রস্তাব উত্থাপন করলেই কেবল প্রস্তাবটি সম্পূর্ণ হয়, অন্যথায় নয়। বাংলাদেশে বলবৎ চুক্তি আইনে প্রস্তাব প্রদান সম্পর্কে কিছু ধারা বা নিয়মাবলী আছে। সবার প্রথমটা দেখো, প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত উভয়ই হতে পারে। আমি এখানে যে পয়েন্টস গুলো এখানে লিখেছি তোমাদের সবার বইয়ে আছে। আইন বিষয়ের একটি সুবিধা হলো, যে প্রকাশনের বই হোক না কেন কোনো পরিবর্তন করা সম্ভব নয়, সবার বইয়ে একই আছে। তদ্রূপ এই পয়েন্টস গুলো আশা করি তোমাদের সবার বইয়েই আছে। তোমাদের নিজেদের সুবিধার জন্য তোমরা একটি চার্ট মেনটেন করবা, যে আছে যে প্রস্তাব পড়ছে প্রস্তাবের ধারাগুলো কত কত, প্রতিদিন চার্টে তুলে রাখলে তোমরা প্রতিদিন সেটা যদি রিভিশন করো সহজেই সেটা তোমাদের আয়ত্তে চলে আসবে বলে আমি মনে করি। প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত উভয়ই হতে পারে। 1 নাম্বার, যখন কোনো প্রস্তাব মৌখিকভাবে বা লিখে প্রকাশ করা হয় তাকে ব্যক্ত প্রস্তাব বলে। আবার যখন কোনো ব্যক্তির আচরণ থেকে কোনো প্রস্তাব বোঝা যায় তাকে অব্যক্ত প্রস্তাব বলে। বাংলাদেশের চুক্তি আইনের 9 ধারায় বলা হয়েছে যে ভাষার দ্বারা কোনো প্রতিশ্রুতির প্রস্তাব দান বা স্বীকৃত হয়ে থাকলে ওই প্রতিশ্রুতিকে ব্যক্ত বলা হবে এবং উক্ত প্রস্তাব উত্থাপন বা স্বীকৃতি ভাষার সাহায্য ভিন্ন অন্যভাবে করা হলে তাকে অব্যক্ত প্রতিশ্রুতি বলে। অর্থাৎ প্রস্তাবটা আমি শুধু যে মুখে ভাবে বলবো বা তা না, আমি লিখেও প্রকাশ করতে পারি কিংবা আমার আচরণ দ্বারাও কিন্তু আমরা প্রস্তাবটা প্রকাশ করতে পারি। এই জন্য বলা হয়েছে প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত উভয়ই হতে পারে। এরপরেটা দেখো,
প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণী বা সর্বসাধারণের কাছে উত্থাপন করা যায়। অর্থাৎ তোমার উপস্থাপন দ্বারা বোঝা যাবে তুমি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য বলছো না নির্দিষ্ট শ্রেণীর জন্য বলছো না সবার কাছে বলছো। এখানে দেখো তোমাদের বইয়ের মধ্যে দেখবে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে তুমি প্রস্তাবটা দিতে পারো, কিংবা তোমাদের ধরো সব ক্লাসের সকলের উদ্দেশ্যে তুমি একটা প্রস্তাব দিতে পারো যে আমি আমার ল্যাপটপটা সেল করবো কিংবা আমি আমার মোবাইলটা সেল করবো। এটা হচ্ছে নির্দিষ্ট শ্রেণী। আর যদি বলো যে আমি পুরো কলেজে সবার কাছে তুমি একটা নোটিশ চালু করো যে আমি আমার ল্যাপটপ বিক্রি করবো কিংবা কম্পিউটার সেল করবো কিংবা আমি গোটা পণ্য কিনতে চাই কার কাছে আছে, এটা হচ্ছে সর্বসাধারণের কাছে প্রস্তাব প্রদান করা। এই পার্টে দেখো প্রস্তাবের শর্তাবলী সুচিন্তিত হওয়া আবশ্যক। অর্থাৎ শর্তগুলো গ্রহণ করা যাবে কি যাবে না এই সম্পর্কে যাদেরকে প্রস্তাবটা দেওয়া হচ্ছে তারা যেন চিন্তা করার অবকাশ পায়। প্রস্তাবের শর্তাবলী সুনির্দিষ্ট এবং সুচিন্তিত হওয়া উচিত। যেমন এ বি কে প্রস্তাব করলো যদি তুমি সি এর সাথে বন্ধুত্ব করো আমি তোমায় কিছু টাকা দেব। এক্ষেত্রে প্রস্তাব অর্থহীন কারণ টাকার পরিমাণ নিশ্চিত নয়। এরূপ অনির্দিষ্ট প্রস্তাব থেকে চুক্তি উৎপন্ন হয় না। অর্থাৎ বিষয়টি অবশ্য সুনির্দিষ্ট এবং সুচিন্তিত হতে হবে। চুক্তি আইনে প্রস্তাব ও প্রস্তাব আমন্ত্রণ এক নয়। অর্থাৎ আইনে প্রস্তাব ও প্রস্তাব আমন্ত্রণকে আলাদাভাবেই বর্ণনা করা হয়েছে। যেমন দেখো খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো মাসিক 2000 টাকা বেতনে হিসাব রক্ষক চাই। এটি প্রস্তাব নয়, এটি হচ্ছে প্রস্তাবের আমন্ত্রণ। অর্থাৎ যে সকল লোক উক্ত পদের জন্য আবেদন করে তারাই প্রস্তাবকারী। অর্থাৎ আইনে প্রস্তাব ও প্রস্তাব আমন্ত্রণ এক নয়। প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। অর্থাৎ যার উদ্দেশ্যে প্রস্তাব দিচ্ছি তাকে অবশ্যই সেটা জানাতে হবে। প্রস্তাবের অস্তিত্ব না জানতে পারলে কেউ প্রস্তাব গ্রহণ করতে পারে না। যার উদ্দেশ্য প্রস্তাব উত্থাপন করা হয় তাকে প্রস্তাব জানাতে হবে, অন্যথায় সে সম্মতি প্রদান করতে পারবে না। আবার প্রস্তাবের বিষয় না জেনে কোনো কাজ সম্পাদন করলেও তাকে চুক্তি বলা যাবে না। উদাহরণস্বরূপ দেখো ক ক্ষয়ের হারানো মানিব্যাগ পেয়ে ফেরত দিল। মানিব্যাগে মূল্যবান কাগজ থাকার জন্য খ হারানো ব্যাগ ফেরত পাওয়ার জন্য 200 টাকা পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু ক তা জানতো না। কাজেই মানিব্যাগ ফেরত প্রদান করলেও ক পুরস্কারটি পাবে না। অর্থাৎ যিনি প্রস্তাব অবশ্যই প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। এরপর আসো প্রস্তাব শর্তাধীন বা শর্তযুক্ত হতে পারে। প্রস্তাব শর্তাধীন হলে প্রস্তাব গ্রহীতার কাছে শর্তসমূহ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। শর্তসমূহ না জেনে কেউ যদি প্রস্তাব গ্রহণ করে তবে প্রস্তাবকারী পরে শর্ত পূরণের জন্য দাবি করতে পারে না। শর্তসমূহ যদি স্পষ্টভাবে লিখিত বা প্রকাশিত থাকে এবং প্রস্তাব গ্রহীতার তা জানা উচিত ছিল বলে প্রমাণিত হয় তবে শর্তসমূহ জানতেন না এ কথা পরে তিনি বলতে পারেন না। এই জন্য বলা হচ্ছে শর্তাধীন প্রস্তাব অবশ্যই শর্তযুক্ত হতে হবে। এক্ষেত্রে কয়েকটি বিধান আছে এবং প্রস্তাবের শর্ত সুস্পষ্ট হতে হবে। এক্ষেত্রে দেখা যায় শর্ত সাপেক্ষে কোনো প্রস্তাব করা হলে তার শর্তসমূহ অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আরেকটি ধারা হচ্ছে শর্তসমূহ যৌক্তিক উপস্থাপন করতে হবে। অর্থাৎ প্রস্তাবের শর্তসমূহ যুক্তিযুক্তভাবে প্রস্তাব গ্রহীতার কাছে জানাতে হবে। এর মধ্যে আরেকটি আছে প্রস্তাবের শর্তসমূহ ন্যায়সঙ্গত হতে হবে। প্রস্তাবে যে সকল শর্ত উল্লেখ করা হবে তা বা আরোপ করা হবে তা অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে, অন্যথায় তা বলবৎযোগ্য হবে না। প্রস্তাবের শর্তসমূহ মৌলিক অধিকারে পরিপন্থী হবে না। প্রস্তাবে মৌলিক অধিকারের পরিপন্থী কোনো শর্ত আরোপ করা হলে তা বাস্তবায়ন করা বা আইন দ্বারা বলবৎ করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রস্তাব শর্তযুক্ত হতে পারে বা শর্তাধীন হতে পারে। এর মধ্যে আছে প্রস্তাবের শর্ত সুস্পষ্ট হতে হবে, শর্তসমূহ যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে, প্রস্তাবের শর্তসমূহ ন্যায়সঙ্গত হতে হবে এবং প্রস্তাবের শর্তসমূহ মৌলিক অধিকারে পরিপন্থী হবে না। এরপরে 7 নাম্বার দেখো শুধুমাত্র ইচ্ছা প্রকাশ বা বিবৃতি প্রস্তাব নয়। অপরের সম্মতি লাভের উদ্দেশ্য ছাড়াই কোনো ইচ্ছা বক্তব্য বা বিবৃতি প্রদানকে প্রস্তাব হিসেবে গণ্য করা যাবে না। 8 নম্বরে প্রস্তাবে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকা উচিত। চুক্তি আইন অনুযায়ী কোনো প্রস্তাবকে আইনানুগ হতে হলে তাতে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকতে হবে। আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি হয় না এরূপ কোনো বিষয়ে সম্মতি প্রদান করলে তা আইন দ্বারা বলবৎ করা যায় না। কাউকে বাসায় নিমন্ত্রণ করলে এবং সে তা রক্ষা না করলে
আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি হয় না, বিধায় তাকে সম্মতি বলা যাবে না। অর্থাৎ প্রস্তাবে যে একটি শুধুমাত্র দিলে হবে না, সেটাতে অবশ্যই একটি আইনগত সম্পর্ক স্থাপন অভিপ্রায় থাকতে হবে। গৃহীত হওয়ার পূর্বে 9 নম্বরে দেখো, গৃহীত হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায়। অর্থাৎ চুক্তি আইনের 5 ধারায় বলা হয়েছে যে প্রস্তাবের স্বীকৃতি প্রদানের পূর্বে এবং প্রস্তাবকের বিপক্ষে স্বীকৃতি জ্ঞাপন কার্য সম্পন্ন হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায়। অর্থাৎ পুরোপুরি স্বীকৃতি দেওয়ার আগে পর্যন্ত কিন্তু প্রস্তাব প্রত্যাহার করা যাবে। সর্বশেষ 10 নম্বর, কোনো প্রস্তাব চিরকাল চালু থাকে না। প্রস্তাবের স্বীকৃতি কোনো নির্দিষ্ট সময়সীমার উল্লেখ থাকলে ওই সময়ের পরে অথবা মেয়াদ উল্লেখ না থাকলে যুক্তিসঙ্গত সময়ের পরে প্রস্তাবে বিলুপ্তি ঘটে। অর্থাৎ যে সময় বা পরিবেশ বা অবস্থার প্রেক্ষিতে প্রস্তাবটা দেয়া হয়েছিল সেই সময়টা বা সেই শর্তগুলো অতিক্রান্ত হয়ে গেলে বা সময়টা অতিক্রান্ত হয়ে গেলে সেটি আর প্রস্তাব থাকে না। এই জন্য বলা হচ্ছে প্রস্তাব চিরকাল থাকে না। তাহলে প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী: প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত উভয়ই হতে পারে। প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণী বা সর্বসাধারণের কাছে উত্থাপন করা যায়। প্রস্তাবের শর্তাবলী সুচিন্তিত হওয়া আবশ্যক। চুক্তি আইনে প্রস্তাব ও প্রস্তাব আমন্ত্রণ এক নয়। প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। প্রস্তাব শর্তযুক্ত হতে পারে। শুধুমাত্র ইচ্ছা প্রকাশ বা বিবৃতি প্রস্তাব নয়। প্রস্তাবে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকা উচিত। গৃহীত হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায় এবং সর্বশেষ কোনো প্রস্তাব চিরকাল চালু থাকে না। এরপরে আসো, কে প্রস্তাব দিতে পারে, অর্থাৎ কারা কারা প্রস্তাবটা দিতে পারে। কোনো আইন দ্বারা চুক্তি সম্পাদনে বাধা নিষেধ প্রাপ্ত ব্যক্তি ছাড়া প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী যে কোনো ব্যক্তি চুক্তি সম্পাদন করতে পারে। কোনো চুক্তি সম্পাদন করার জন্য প্রস্তাব হচ্ছে প্রথম পদক্ষেপ। চুক্তি আইনের 11 ধারা অনুযায়ী প্রত্যেক ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য যদি তিনি যে আইনের অধীন সে আইন অনুসারে সাবালক হয়ে থাকেন, যদি তিনি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে থাকেন এবং তিনি যে আইনের অধীন সে আইন দ্বারা চুক্তি সম্পাদনে অযোগ্য বিবেচিত না হন। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি সে সাবালক হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে এবং দেশে বিদ্যমান চুক্তি আইনের যে চুক্তি সম্পাদনের যে যোগ্যতা বলা হচ্ছে সেগুলো তার মধ্যে বিদ্যমান থাকতে হবে। চুক্তি সম্পাদনে সক্ষম যে কোনো ব্যক্তি প্রস্তাব প্রদান করতে পারে, তবে চুক্তি আইনের বাধা নিষেধগত কারণে নাবালক বা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এবং আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তি চুক্তি সম্পাদন করতে পারে না, বিধায় তারা আইনগত কোনো প্রস্তাব প্রদান করতে পারে না। এরপর আসো প্রস্তাব প্রত্যাহার। প্রস্তাব কে দিতে পারে কিংবা প্রস্তাব দেওয়ার জন্য কি কি নিয়ম আছে সেটাও আলোচনা করা হয়েছে। এবার আসো, প্রস্তাব প্রত্যাহার বলতে কি বোঝায়, অর্থাৎ কে কিভাবে প্রস্তাবটা প্রত্যাহার হয়ে যায়। প্রস্তাব স্বীকৃত হওয়ার এবং প্রস্তাবকের বিপক্ষে স্বীকৃতি জ্ঞাপন কার্য সম্পন্ন হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায়। অর্থাৎ যার কাছে প্রস্তাব উত্থাপন করা হয়েছে সে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করা যায়, কিন্তু এর পরে না, স্বীকৃতি দেওয়ার পরে কিন্তু প্রস্তাব প্রত্যাহার করা যায় না। প্রস্তাব প্রত্যাহার করতে হলে সুস্পষ্ট নোটিশ দ্বারা তা করতে হয়, কিন্তু প্রস্তাবটি গৃহীত হয়ে যাওয়ার পর তা প্রত্যাহার করা যায় না, কারণ তখন প্রস্তাবক প্রস্তাবের শর্ত দ্বারা আবদ্ধ হয়ে পড়েন। সাধারণত নিম্নলিখিত কিছু ক্ষেত্রে স্বীকৃতি কোনো মূল্য থাকে না এবং 6 ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে প্রস্তাব প্রত্যাহার ধরা। যেমন দেখো এখানে, বিজ্ঞপ্তি দ্বারা যদি প্রস্তাবক অপর পক্ষকে নোটিশ দ্বারা প্রস্তাব প্রত্যাহারের বিষয় জানিয়ে দেয়, অবশ্যই এক্ষেত্রে স্বীকৃতির পূর্বে তা করতে হবে। প্রত্যাহারের নোটিশ প্রস্তাবক গ্রহীতার নিকট না পৌঁছানো পর্যন্ত তার কোনো মূল্য থাকে না। সময় উত্তীর্ণ হলে প্রস্তাবক যদি তার প্রস্তাবের স্বীকৃতির সময় নির্দিষ্ট করে দেয়, তাহলে ওই সময় উত্তীর্ণ হয়ে গেলেই প্রস্তাব অতিপন্ন বা প্রস্তাব প্রত্যাহার হয়ে যায়। যুক্তিসঙ্গত সময় উত্তীর্ণ হলে, যদি প্রস্তাবে স্বীকৃতির কোনো সময় নির্দিষ্ট না থাকে তাহলে যুক্তিসঙ্গত সময় অতিবাহিত হলেই প্রস্তাব অতিপন্ন হয়ে যাবে বা প্রত্যাহার হয়ে যাবে। এক্ষেত্রে যুক্তিসঙ্গত সময় বলতে কি বুঝাবে তা পারিপার্শ্বিক অবস্থায় বিবেচনা করা হয়। শর্ত পূরণ না হলে, এক্ষেত্রে প্রস্তাব স্বীকৃতি কোনো পূর্ব শর্ত থাকলে প্রস্তাব গ্রহীতা ওই শর্ত পালনের অক্ষম হলে প্রস্তাব প্রত্যাহার হয়ে যায়। প্রস্তাবকের মৃত্যু বা মস্তিষ্ক বিকৃতি ঘটলে প্রস্তাবটি একবার প্রত্যাখ্যান করে পরে তা আর স্বীকৃতি দিয়ে পুনরুজ্জীবিত করা যাবে না। অর্থাৎ যিনি প্রস্তাব দিয়েছেন তার মৃত্যু বা মস্তিষ্ক বিকৃতি ঘটলে প্রস্তাব গ্রহণের পূর্বে প্রস্তাব গ্রহীতা তা জানতে পারলে প্রস্তাবটি প্রত্যাহার হয়ে যায়। এক্ষেত্রে একবার প্রস্তাব প্রত্যাখ্যান করলে পরে তাকে আর স্বীকৃতি দিয়ে পুনরুজ্জীবিত করা যায় না।
তাহলে আমরা দেখছি যে আম, প্রস্তাব প্রত্যাহার করার জন্য 5টি ধারা দেখা যায় কিংবা 5টি অবস্থা বিবেচনা করা হয়, যেমন বিজ্ঞপ্তি দ্বারা সময় উত্তীর্ণ হলে, চুক্তিসঙ্গত সময় উত্তীর্ণ হলে, শর্ত পূরণ না হলে এবং প্রস্তাবকের মৃত্যু বা মস্তিষ্কে বিকৃতি ঘটলে প্রস্তাবটি প্রত্যাহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে শুধু দুটো বিষয় আছে, একটা প্রস্তাব এবং স্বীকৃতি। যেহেতু এগুলো আইন বিষয়ে ধারা মুখস্থ করার ব্যাপার আছে, বুঝার আছে, এই জন্য আমি ভেঙে ভেঙে আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। আশা করি তোমাদের কাজে লাগবে। এই ক্লাসগুলো, আমার এই ক্লাসগুলো উক্ত চ্যানেলে পাবা, প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজের যে কোনো নোটিশ পাওয়ার জন্য যেখানে নিম্নে যে ফেসবুক পেজ ঠিকানা দেওয়া আছে সেখানে কলেজের সমস্ত নোটিশগুলো পাবা। আর অনলাইন ক্লাসরুমের যেটা দেওয়া হয়েছে লিংক, সেখানে আমার ছাড়াও কলেজের বিদ্যমান সকল শিক্ষকদের লেকচার তোমরা পাবা। এই জন্য নিয়মিতভাবে কলেজ পেজে থাকবা, নিজেরা থাকবা, বন্ধু বান্ধবদেরকে সবাইকে টাচে থাকতে বলবা, যাতে প্রয়োজনীয় দিক নির্দেশনা তোমরা পেতে পারো। একটু একটু করে বাসায় পড়াশোনা করো এবং সুস্থ থাকার চেষ্টা করো। বাসায় সবাইকে নিয়ে ভালো থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।